নমস্কার, কল্পতরু অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পারছেন, কি করবেন, কি করলে ভালো হয়, বা আদৌ কি আমাদের জীবনটা একটু সুন্দর হয়ে উঠবে, এই প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আমাদের সবার মধ্যেই থাকে। তা এখন আমরা একদম 2025-এর শেষ প্রান্তে চলে এসেছি। নভেম্বর মাস, একদম ডিসেম্বর 1 তারিখ আছে, 1 ডিসেম্বর। মানে আর কটা দিনের অপেক্ষা, তারপর নতুন বছর 2026-কে আমরা স্বাগত জানাবো, নতুন করে পাবো। আমাদের অনেক কিছু চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা আমার মনে হয় অনেকটাই অপূরণ থেকে গেছে। আসুন না আমরা সেগুলোকে পূরণ করি। কিভাবে পূরণ করবেন? একজন বিশিষ্ট জ্যোতিষের পরামর্শ নিয়ে, যিনি কিন্তু এ বিষয়ে যথেষ্ট এডুকেটেড পারসন, যিনি এই বিষয়ে একজন পরিপক্ক, মানে কি বলবো, যিনি একদম পারফেক্ট, যার মধ্যে যে জ্যোতিষ এবং জ্যোতিষ জগতে যিনি দীর্ঘ বছর ধরে তার থাকা এবং সেই নিয়েই তার পথ চলা এবং মানুষকে অফুরন্ত মানে যা চাওয়া পাওয়া সব কিছুকে তিনি পূরণ করতে পারেন, সেই ব্যক্তিত্বকে যখন আমরা পাই তখন আমাদের ও চাওয়ার আশাটা মনে হয় বেড়ে যায়। নিশ্চয়ই বেড়ে তো যাবেই, তার কারণ সেই ব্যক্তিত্বই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সুব্রত চক্রবর্তী মহাশয়, যিনি কিন্তু কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ, যিনি কিন্তু হস্তরেখাবিদ, বাস্তুবিদ, এবং তার সঙ্গে আরেকটা বলতে হয়, যিনি কিন্তু অল ইন্ডিয়া অ্যাস্ট্রো কাউন্সিল থেকে নিউ দিল্লি, সেখান থেকে তিনি কিন্তু জ্যোতিষ নিয়ে চলা এবং পথ চলা এবং সেই বিশেষজ্ঞ তিনি। তাকে আজকে আমরা সঙ্গে পেয়েছি এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত, অল ইন্ডিয়া অ্যাস্ট্রো কাউন্সিল থেকে তিনি কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত। এবং তার সঙ্গে তিনি একটা কথাই বলেন, বিজ্ঞান তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত, কারণ জ্যোতিষ একটা পার্ট আমাদের, মানে অ্যাস্ট্রোলজি ইজ এ পার্ট অফ সায়েন্স, এটা আমরা জানি সবাই, সেটাই তিনি নিয়েই চলছেন। বিজ্ঞানসম্মত উপায়ে তিনি কিন্তু সব কিছুকে মানুষের উদ্ঘাটন করেন এবং কিভাবে তার একটা সলিউশন পাওয়া যায়, সমাধান পাওয়া যায় সমস্যার, সেটা নিয়েই তার পথ চলা। এবং জ্যোতিষ যিনি বিশ্বাস করেন ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিট, এই বাক্যে তিনি কিন্তু ভীষণভাবে তিনি পরিপক্ক এবং অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চার তিনি, এবং জ্যোতিষ শিক্ষক যিনি কিন্তু আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচারে বিশ্বাসী, সেই জ্যোতিষ ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি, সুব্রত চক্রবর্তী মহাশয়। আরেকটু আমার কিছু বলতে হয় যার সম্বন্ধে আপনারা অনেকটাই সে বিষয়ে অবগত, তবু আমার কিছু জানাতে হয়। যিনি কিন্তু সাহিত্যে MA BEd এবং জ্যোতিষ বিদ্যা বাচস্পতি, জ্যোতিষ বিদ্যা বারিধি এবং গোল্ড মেডেলিস্ট। 2024-এ তিনি কিন্তু HBT থেকে জ্যোতিষ মহাগৌরব সম্মানে ভূষিত হয়েছেন। সেই ব্যক্তিত্বকে কিন্তু আমরা সঙ্গে পাই এই সময়ে, আপনারা জানেন, এবং আরও আমাদের অনেকগুলো সময়ে তিনি আমাদের সঙ্গে থাকেন, আপনাদের নানান সমস্যার সমাধান করে যাচ্ছেন। আজকেও তিনি আমাদের রয়েছেন সঙ্গে। আপনারা শুধুমাত্র নাম এবং জন্ম তারিখ, সময় এবং জন্মস্থান জানাবেন, তাহলে কিন্তু হবু আপনার জীবন সম্বন্ধে কিন্তু আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন সুব্রত চক্রবর্তী মহাশয়। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। সবাইকে স্বাগত জানাই। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, মাতার চরণে প্রণাম জানাই। বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি জানামার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভিতে দেখে চলেছেন প্রত্যেক সোমবার দিন দুপুর 2:40 মিনিটে, প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30 মিনিটে, এছাড়াও অন্য আরেকটি মিডিয়াতে প্রত্যেক রোববার দিন দুপুর 2:45 মিনিটে। এই সুন্দর অনুষ্ঠানটা আপনারা যারা বাড়িতে বসে মোবাইলে যারা দেখছেন তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। এবং আমার ঠিক ক্যামেরার পেছনেই যে অনুষ্ঠানটা আপনাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে টিভিতে বা মোবাইলে, সেই সমস্ত টেকনিশিয়ান দাদাভাইকে শুভেচ্ছা এবং কর্তৃপক্ষের শুভেচ্ছা জানাই। এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে শর্মিষ্ঠাদিকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। আজকের কি বিষয়বস্তু দিদি প্রথমে বলে নিক এবং তাদের নামগুলো ঘোষণা করুক, তারপরে আমি আজকের বিষয়বস্তুটায় আসছি। একদম আজকের খুব ইন্টারেস্টিং এটা কিন্তু, যেটা নিয়ে আজকে আমাদের আজকে সাবজেক্টটা আমরা রেখেছি, আলোচনা রেখেছি, ঘুমের সমস্যা। এটা কিন্তু এটাও আমাদের কিন্তু একটা ভীষণভাবে একটা মারাত্মক সমস্যা। ঘুম না হলে আমরা কিন্তু যে কোনো কাজে আমরা এগোতে আমাদের একটা সফলতাও মানে অনেক সময় একটা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যায়। ঘুম হচ্ছে না, শরীরে ক্লান্তিবোধ, টেনশন, এটাও নিয়ে একটা ভীষণ একটা সমস্যায় পড়ি আমরা। সেই বিষয়ে আজকে জানবো অ্যাস্ট্রোলজি কি বলছে, জ্যোতিষ কি বলছে, গ্রহ কি বলছে, আমরা সে বিষয়ে অবশ্যই জানবো। কিন্তু তার আগে আমাদের অনুষ্ঠানের যে একটা নতুনত্ব আছে, একটা আপনারা জানেন অন্য ফ্লেভার আছে। আপনারা জানেন যে আমরা অনুষ্ঠানের যেমন আপনাদের সঙ্গে অন মিডিয়া কথা বলছি, তেমনি কিন্তু বহু মানুষ, অসংখ্য
মানুষরা কিন্তু তার কাছে জিজ্ঞাসা রাখেন ফোনের মাধ্যমে, বুকিং নাম্বারে ফোনের মাধ্যমে তারা জিজ্ঞাসা রাখেন যে এই সমস্যাগুলো আমাদের জীবনে রয়েছে। তাদের থেকে আমরা কিন্তু কিছু কিছু মানুষকে তুলে ধরি এবং যারা কিন্তু তাদের সমস্যাটা আপনাদের কাছে সমাধানের কিভাবে পথ পাওয়া যায় স্যার সেইভাবে কিন্তু সুন্দরভাবে একটা ব্যক্ত করেন। আমি আজকে সেই নামগুলোকে মেনশন করছি। রজত দেবনাথ খানাকুল থেকে বন্ধু রেখেছেন জিজ্ঞাসা স্যারের কাছে, এবং আরেকজন রেখেছেন শফিকুল রহমান তারকেশ্বর থেকে, তিনি জানিয়েছেন ওনার সমস্যা নিয়ে অবশ্যই। এবং স্নেহদীপ চ্যাটার্জি বারুইপুর থেকে তিনি জানিয়েছেন যে আমার এই সমস্যাটা রয়েছে, কিভাবে এর সমাধান পাবো। এবং ভাগীরথী মদুলি খড়গপুর থেকে রেখেছেন প্রশ্ন, জিজ্ঞাসা রেখেছেন। অবশ্যই আপনাদের প্রশ্ন নিয়েই কিন্তু আমাদের আজকের পথ চলা। আমরা আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আপনাদের দুজনকে নমস্কার। আমি ব্যারাকপুর থেকে রাজ বিশ্বাস বলছিলাম। আচ্ছা, রাজ আপনাকে বলুন। বলুন রাজ, কি সমস্যা তো শুনবোই আমরা, তার আগে শুনবো নামটা বলেছেন, জন্ম তারিখ, সময়, এগুলো বলতে হবে। বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 24/4/1994। 24/4/1994। টাইমিংটা বলুন, জন্ম সময়। হ্যাঁ, সকাল 11:10 বসিরহাট। সকাল 11:10 বসিরহাট। আচ্ছা, কি বিষয় জানবে? হ্যাঁ, আমি আমার কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা আচ্ছা। আমি জব করছি, কিন্তু আরো বেটার কি আসতে পারে। বেশ। আচ্ছা, রবিবার ছিল রাজ জন্মবারটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লগ্ন হচ্ছে কর্কট, রাশি হচ্ছে কন্যা রাশি, জানা ছিল? নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র, এবং তোমার গণ হচ্ছে দেবগণ। ঠিক আছে, দেখো এই যে সূর্য সিদ্ধান্ত যোগটা হচ্ছে হর্ষণ যোগ। যারা দেখবে হর্ষণ যুগে সাধারণত জন্মগ্রহণ করে তাদের ক্ষেত্রে কি হয়, জীবনে প্রচণ্ড পরিমাণে কিন্তু অবস্ট্রাকশন আসে। ফার্স্ট যেটা হয় কি, তাদের শিক্ষাগত যোগ্যতা আর সব ভালো হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কর্মক্ষেত্রে যে সফলতা পাওয়াটা দরকার সেভাবে কিন্তু জব স্যাটিসফ্যাকশনটা আসবে না। অর্থাৎ কাজ করে যে সন্তুষ্টি বা কাজের জায়গা, এটা অনেকের ক্ষেত্রেই দেখা যায়, বাট তোমার ক্ষেত্রে স্পেশালি এটা বলবো, এই হর্ষণ যোগ এবং তোমার তিথিটা হচ্ছে চতুর্দশী শুক্লপক্ষ, পায়া হচ্ছে তাম্র। এই যে আমাদের সপ্ত তত্ত্ব রয়েছে, সপ্ত তত্ত্বের মধ্যে কি পায়া, চরণ, করণ, তিথি, নক্ষত্র, তত্ত্ব। এই যে সপ্ততত্ত্বকে কিন্তু প্রথমে আমাদের জানতে হবে। ইম্পর্টেন্ট হচ্ছে এটা অবখাড়া চক্রের সপ্ততত্ত্ব। এই সপ্ততত্ত্ব অনুযায়ী চতুর্দশী শুক্লপক্ষ, তোমার সূর্য সিদ্ধান্ত যোগ, হর্ষণ যোগ, পায়া হচ্ছে তাম্র পায়া। দেখবে কেরিয়ারে কিন্তু প্রচণ্ড অবস্ট্রাকশন আসবে। তুমি হয়তো কোথাও ছোটোখাটো কোনো প্রাইভেট কোম্পানির সঙ্গে সংযুক্তিকরণ হতে পারো, কিন্তু দেখবে সেইখানে যে কাজ করে তুমি যে খুব ভালো জায়গায় রয়েছো বা তাতে কাজ করে তোমার খুব সন্তুষ্টি রয়েছে, সেরকম কোনো কিছু কিন্তু আসছে না। তুমি চাইছো একটু বেটার কোনো কিছু জায়গায় যাতে আসে। দেখো, তোমাকে এটুকু বলতে পারি রাজ, তোমার জন্মছকটাকে তুমি যদি একটু দেখো ভালো করে, তাহলে দেখবে রবি হচ্ছে কেতু নক্ষত্রে বা অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে, এবং রবি যেখানে ডিগ্রি পেয়েছে 10 ডিগ্রি, এবং রবি অবস্থান করছে মেষ রাশিতে, এটা খুব ভালো। অন্যদিক থেকে তোমার শনিটা মূল ত্রিকোণ, আবার বৃহস্পতি কিন্তু রেট্রোগ্রেড বা বক্রী অবস্থাতে। বৃহস্পতি নক্ষত্র পেয়েছে সাথী নক্ষত্র, 15 নম্বর নক্ষত্র, অর্থাৎ রাহু নক্ষত্র অবস্থান করছে। বিশেষ করে তোমার ক্ষেত্রে রাহু এবং কেতু উভয় নিচস্থ। এই দেখবে যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিক ডেভেলপমেন্ট, দেখবে রাহু যাদের ক্ষেত্রে নিচস্থ থাকে, এবং যে হাউসে রাহু অবস্থান করছে সেটা হচ্ছে কোথায় না বৃশ্চিক রাশিতে, তার ঠিক পাশেই তুলা রাশিতে কিন্তু বৃহস্পতি রয়েছে, রবি বুধ একত্রীকরণ। দেখো চার্টে যতক্ষণ না রাহুর তুমি যতক্ষণ না ডেফিনেন্স, রাহু হচ্ছে কি হয় সাধারণত উন্নতির কারক করো, রাহু হচ্ছে উন্নতি দিয়ে দেয়, হট করে উন্নতি একটা দিয়ে দেবে। তো সেক্ষেত্রে সেই চার্ট অনুযায়ী তোমার যে চার্ট, শুক্র কেতু এক ঘরে, লগ্ন থেকে তোমার তৃতীয় চন্দ্র, সপ্তমে তোমার ইন্দ্র, অষ্টমে শনি পড়ে গেছে সক্ষেত্রগত, আবার তোমার ক্ষেত্রে নবমে মঙ্গল, আবার দশমে হচ্ছে রবি বুধ, এটা ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু জায়গা একটু প্রতিকার প্রতিবিধান যতক্ষণ না তুমি করতে পারছো ততক্ষণ কিন্তু এই জায়গাটা থেকে তুমি কিন্তু সহজে বেরোতে পারবে না। তোমাকে একটা দেখবে চারিদিক থেকে একটা বাধা বিপত্তি সব দিক থেকে যেন আটকে রেখে দেবে, এবং তুমি অনেক চেষ্টা করবে যে প্রাইভেট কোম্পানিতে থেকেও তুমি অন্যান্য জায়গায় যাতে ভালো কিছু হয় তুমি চেষ্টা করবে, কিন্তু সেক্ষেত্রে সেই সফলতাগুলো কিন্তু আসবে না সহজে, বুঝতে পেরেছো? তো এই জায়গাটার জন্য যেটা প্রধান করণীয়, কিছু গ্রহের প্রতিকার। প্রথম হচ্ছে তোমার এই যে যোগটা বললাম, সূর্য সিদ্ধান্ত যোগ, হর্ষণ যোগ, তার কিছু প্রতিকার প্রতিবিধান করা, কিছু রবির প্রতিকার প্রতিবিধান করা, এবং সম্পূর্ণ চক্রম মতে যেটা তোমার খুব ভালো জিনিস, নবমপতি পঞ্চমপতি খুব ভালো, এবং যেহেতু একাদশপতির সঙ্গে সংযুক্তিকরণ, সফলতা কিন্তু তোমার আসবে, কিন্তু একটু দেরিতে, বুঝতে পেরেছো? তো দেরিতে সফলতা, তুমি যেভাবে খাটছো বেটার টাইম আসতে পারে বলতে গেলে দেখো 2026টা তোমার জন্য খারাপ হবে না,
তোমার যা রাশি লগ্ন অনুযায়ী খারাপ হবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বললাম এক্সপেকটেশনে কিন্তু অনেক বাধা থাকবে তুমি যতক্ষণ রেমেডি গাইড করছো রাজ, বুঝতে পেরেছো? কারণ তোমার এখন যদি আমি দশাটা খেয়াল করি তাহলে তোমার এখন দশা যাচ্ছে 2023 সাল থেকে বৃহস্পতির মহাদশা। বৃহস্পতির মহাদশা 16 বছর চলে, তাহলে বৃহস্পতির মহাদশা যাচ্ছে এখন, এবং অন্তর্দশা তোমার পাস করছে এই 7ই নভেম্বর থেকে শনি ঢুকেছে। তাহলে এই যে বৃহস্পতি শনি যাচ্ছে তার মানে বৃহস্পতি একটু পজিশনটা ড্যামেজ রয়েছে, ঠিক আছে? শনির পজিশন সক্ষেত্রগত কিন্তু অষ্টমে রয়েছে। এই জায়গাগুলোকে যদি একটু রেকটিফাই করা যায় না, তুমি কিন্তু সফলতা তাড়াতাড়ি অ্যাচিভমেন্ট করতে পারবে। নাহলে কিন্তু এই একটা গতানুগতিক যেভাবে চলছে, হয়তো ভাত কাপড়ের অভাব হবে না, অর্থনৈতিক অভাব হবে না, মনে স্যাটিসফ্যাকশনটা থাকবে না। এই স্যাটিসফ্যাকশনটাকে আনার জন্য, কর্মজগতে আরও ডেভেলপমেন্টটাকে বাড়ানোর জন্য কিছু প্রতিকার প্রতিবিধান প্রয়োজন রয়েছে, বিশেষ করে ওই হর্ষণ যোগ, রবির প্রতিকার এবং সম্পূর্ণ চক্র মতে ষষ্ঠভাবে প্রতিকারটা। কারণ তোমার পঞ্চম নবম একাদশ খুব ভালো, আমি বারবার বলছি উন্নতি রয়েছে, এটাকে যদি রেকটিফাই করা যায় খুব ভালো জায়গা পাবে। এবার ডিসিশনটা তুমি নিয়ে ভালো করে জ্যোতিষকে দেখি। আচ্ছা, আরো এই বিশদভাবে এগুলোকে জানতে হলে অবশ্যই রাজ তোমাকে বারবার করে একটা কথাই বলা, যেগুলো আগে তোমাকে বললেন স্যার যে এগুলোকে রেকটিফিকেশন না ভীষণ ইম্পর্টেন্ট, সেটাকে আগে করো, তারপরে তো বিবাহিত জীবন, আগে ক্যারিয়ারটাকে তৈরি করো, আগে চাকরি, তারপরে তো বিবাহ। তা আমাদের ওটা তো একটা সেকেন্ড ধাপ অবশ্যই আমাদের জীবনের, তার জন্য কিন্তু অবশ্যই আগে ক্যারিয়ারটাকে স্ট্রং করতে হবে, সেগুলোকে আগে প্রতিকার নিতে হবে। প্রতিকার না নিলে কিন্তু এই জায়গাটা বারবার বাধাবিঘ্ন আসবে, বারবার হোঁচট খাবে জীবনে। অনেকে যেটা করে, আমি রাজের বিবাহ নিয়ে একটু বলে দিই, ও যেখানে আচ্ছা মনের মধ্যে রয়েছে বিবাহ কিন্তু ভাই তোমার রয়েছে, কিন্তু বিয়েটাও কিন্তু একটু ডিলে হবে, বুঝলে তো? তোমার কোনো রিলেশনশিপ থাকতে পারে, সেখান থেকে কিন্তু বিয়ের পরিণতি জায়গা তৈরি হবে। বাট ব্যাপারটা হচ্ছে যেটা আমরা অনেক সময় ফোনে জেনে নিই, ভালো জ্যোতিষ বন্ধু এখন তো বিভিন্ন ধরনের অ্যাপস হয়ে গেছে, অ্যাপসে জেনে নিচ্ছি, কিন্তু আলটিমেটলি না আমাদের এই সংস্কারটা যতক্ষণ না করছি, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি সবাইকে একটা কথা বলে দেবো, যে আপনারা গ্লোব টিভি বা অন্যান্য মিডিয়াতে আমার অনুষ্ঠানের পর অন্য জ্যোতিষীর অনুষ্ঠান দেখছেন, অন্য জায়গায় চলে যাচ্ছেন, বাট ব্যাপারটা হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে সম্পূর্ণ চক্রমটাকে যতক্ষণ না আপনি করাচ্ছেন, সেখানকার গ্রহের পজিশন, ভাব চার্ট বা দৃষ্টি, বা সেখানকার যে ত্রিকোণ বা দৈত্যকারক যে গ্রহ এবং শুভকারক গ্রহ, সেইগুলোকে যতক্ষণ না আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো, প্রতিকার বিধান করতে পারবো, ততক্ষণ কিন্তু যত জ্যোতিষী দেখাও আর যত অ্যাপসে দেখাও আলটিমেটলি কিন্তু ফললাভ হবে না। তো জেনে নেওয়ার পর সব থেকে ভালো জিনিস হচ্ছে আমরা তার সঙ্গে গাইডলাইন করা এবং সেই বিষয় নিয়ে আলোচনা করা এবং ফেস টু ফেস দেখা করা, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে কি বলতো, সম্পূর্ণ চক্রমটাকে করা। এই D38টা যতক্ষণ না তুমি করছো, কোনো জ্যোতিষী তোমাকে যদি করে না দেয়, সেখান থেকে সঠিক প্রতিকার প্রতিবিধান কিন্তু কখনোই আসবে না। হ্যাঁ, একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার আপনাকেও। কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি জয়লা থেকে বলছি, তো ভাইয়ের বিষয়ে জানবো। ভাইয়ের বিষয়, ভাইয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান? ভাইয়ের নাম সৌরভ দাস, জন্ম তারিখ হচ্ছে 28শে ফেব্রুয়ারি 1997 সাল। টাইমিংটা? সময়টা হচ্ছে সকাল 10:30 সকাল 10:30। জন্মস্থান কোথায়? কলকাতা। ভালো লাগছে অনুষ্ঠান? স্যারের অনুষ্ঠান কেমন লাগছে? স্যারের অনুষ্ঠানটা খুব ভালো লাগছে। স্যারের কাছে আমাদেরই এক পরিচিত গেছিলেন কেরিয়ার কাউন্সিলিং এর জন্য, সে অনেক জায়গায় গিয়ে যে স্যাটিসফ্যাকশনটা পায়নি, কিন্তু স্যারের কাছে গিয়ে সেই স্যাটিসফ্যাকশনটা কাছে এসেছে। খুব ভালো লাগলো শুনে, ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, এটাই হলো আমাদের একটা অনুষ্ঠানের সেখানেই সাকসেস, সফলতা সেখানেই সত্যি। আচ্ছা, কি বিষয় আজকে জানবেন আপনি? নিশ্চয়ই। দেখুন, শুক্রবার কি জন্মবার ছিল? লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, রাশি হচ্ছে তুলা রাশি, ঠিক আছে? আর নক্ষত্র হচ্ছে সাথী নক্ষত্র, সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে ধ্রুব যোগ। দেখুন, ওর অবখাড়া চক্র যেটা দেখা যাচ্ছে, ধ্রুব যোগটা খুব ভালো, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এর মধ্যেও কিন্তু দেখবেন যথেষ্ট শিক্ষাগত যোগ্যতা খুব ভালো। ব্যাপারটা হচ্ছে যেটা দেখবেন, মঙ্গল যেহেতু রেট্রোগেট, মঙ্গলটা রেট্রোগেট এবং মঙ্গল রবি নক্ষত্রে, দুজনেই তো অগ্নিকারক গ্রহ, এবং মঙ্গলের মধ্যে একটা অগ্নিতত্ত্ব বা জলতত্ত্ব রয়েছে, কিন্তু আমি মেনলি মঙ্গল হচ্ছে ফায়ার প্ল্যানেট। সেই মঙ্গল যখন রবির সঙ্গে অবস্থান করছে, আবার সেই মঙ্গল হচ্ছে বক্রী বা রেট্রোগেট অবস্থাতে রয়েছে। মঙ্গল যখন যে নক্ষত্রটা প্রাপ্ত, সেটা হচ্ছে কি উত্তর ফাল্গুনী নক্ষত্র। এই কম্বিনেশনটা অনেক সময় দেখা যাবে কি যেভাবে কেরিয়ারটা করা দরকার সেইভাবে কিন্তু করতে পারবে না। ফার্স্ট। সেকেন্ড বিষয় হচ্ছে দেখবেন মঙ্গল রাহু যুক্ত হয়ে যাচ্ছে, রবি যুক্ত হয়ে যাচ্ছে, আবার জন্মছকগতভাবে যদি আপনারা খেয়াল করেন, লগ্ন সাপেক্ষে ঠিক একাদশে শনি বসে রয়েছেন এবং কেতু অবস্থান করছে। অর্থাৎ মীন রাশিতে যেহেতু কেতু রয়েছে, সেটা ক্ষেত্রে কিন্তু গুরু চাণ্ডালী যোগের একটা সংযুক্তিকরণ করছে। জন্মছকে রবি
রবি বুধ বুধাদিত্য যোগ, আবার ঠিক ওর ক্ষেত্রে যদি দেখা যায় দশম ভাবে কিন্তু রবি শুক্র একত্রীকরণ রয়েছে, অর্থাৎ রবি ওকে কর্ম দেবে কিন্তু কর্মের ক্ষেত্রে সেই একই ব্যাপার আগের ফোনটার মতো স্যাটিসফ্যাকশন দেবে না, জব সঠিকভাবে হয়তো পাবে না, কর্মক্ষেত্রে যে সফলতাটা অর্জন করা দরকার বা ধরুন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে জবটা পাওয়া দরকার তাতে কিন্তু একটু সমস্যা দেখা দেবে। তবে এটুকু আমি বলতে পারি যেহেতু ওর বৃহস্পতির পজিশন যথেষ্ট ভালো রয়েছে, এটা খুব ভালো, নবমে বৃহস্পতি রয়েছে, যদি এর সঠিক প্রতিকার প্রতিবিধান করা যায় অবশ্যই ভালো হবে। জন্মছকে আরেকটা সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে একটা পূর্ণ কালসর্প যোগ পাচ্ছি, তো এই পূর্ণ কালসর্প যোগেরও একটা প্রতিকার প্রতিবিধান প্রয়োজন। এবং আমি এরপরে 38 চার্টে একটু চলে আসি। দি 38-এ দেখুন যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা যদি আমরা না করি সেখান থেকে কিন্তু আমরা প্রতিকার প্রতিবিধান যত জ্যোতিষে দেখাই, আমরা কোনো পাথর পড়ি, আমরা কবচ পড়ি, আমরা তান্ত্রিককে দেখাই, তারাপীঠ কামাখ্যা যেখানেই যাই, দি 38 আমরা যদি সংস্কার না করি আমরা কখনোই কোনো জায়গা থেকে ভালো কিছু পাবো না। দেখুন যেটা দেখা যাচ্ছে যে দি 38-এ পঞ্চমপতি নবমপতি খুব ভালো, একাদশপতিও খুব ভালো, চতুর্থপতি খুব ভালো, কিন্তু এখানে দেখতে হবে যেটা যে সুখ শান্তি সমৃদ্ধি এবং দশম ভাবের সঙ্গে তার কানেক্টিভিটিটা যথেষ্ট ভালো, কিন্তু যেহেতু এখানে লগ্ন এবং দ্বিতীয় পতি খুব খারাপ তার জন্য দেখা যাবে কি ওর একটু কিন্তু উন্নতি রয়েছে। আপনি একটু খেয়াল করবেন যে 2000 এখন কি কোনো চাকরি বাকরি করছে ভাই? এখন আপাতত কাজ করছে, এটা চেঞ্জ হবে, এটা 2026-এর মিডল দিকে বা শেষের দিকে, ঠিক আছে, অর্থাৎ জুলাইয়ের পর, জুন জুলাইয়ের পর থেকে অথবা অক্টোবরের পর ওই সময় থেকে এটা কিন্তু চেঞ্জ হবে এবং চেঞ্জটা বেটার হতে পারে। তবে ভাইকে যদি এখন থেকে বিশেষ করে যে বললাম পঞ্চম নবম একাদশের সংস্কার যেহেতু সংযুক্তিকরণ রয়েছে, চতুর্থ ভাবটা যেহেতু লগ্ন কেন্দ্রিক দ্বিতীয় কেন্দ্রিকভাবে অশুভ রয়েছে সম্পূর্ণ চক্র মতে, তার যদি একটা প্রতিকার প্রতিবিধান করে রাখা যায়, ছোট প্রতিকার, খুব বেশি নয়, সামান্য প্রতিকার করলে কিন্তু ওই অ্যাচিভমেন্টটা কিন্তু বাড়বে এবং ভবিষ্যতের ক্ষেত্রে দেখবেন সেখান থেকে ভালো গ্রোথ শুরু হয়ে যাবে। এবং ওর মধ্যে একটা জিনিস দেখবেন কি বলুন তো, ও প্রচণ্ড চাপা স্বভাবের, যে কোনো বিষয় সবাইকে কিছু বলবে না, মানে ও নিজের মধ্যেই রেখে দেবে, বুঝতে পারছেন তো, মানে দুঃখ যন্ত্রণা যা হবে একটু নিজের মধ্যেই সমস্ত কিছু রেখে দিতে পারবে। তো খুব ভালো চার্ট, এটাকে যদি ডেভেলপমেন্ট একটু সঠিকভাবে করা যায় ভাই কিন্তু ভালো জায়গায় পৌঁছাবে। আমি এখনো বলছি বারবার, যদি পারেন একটু আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে দিদি ভাই, তার জন্য আমি তো বললামই যে শরীর, দেখুন প্রথম কথা হচ্ছে দেখবেন কর্মজগতে যদি সঠিক প্রতিকার যদি না হয় তাহলে কি হয়, ওর মধ্যে একটা দেখবেন নেগলিজেন্সি চলে আসছে বা একটা ভয় কাজ করছে, যার জন্য দেখা যাবে কি শরীরের সমস্যা। লগ্ন, ওই যে প্রথমে বললাম দ্বিতীয় লগ্ন প্রতি মানে তো দেহভাব তনুভাব, এবং যেহেতু দশম ভাবের সঙ্গে দ্বিতীয় এবং চতুর্থের সঙ্গে লগ্ন দ্বিতীয় সমস্যা রয়েছে, তার মানে তো একটু শরীর স্বাস্থ্যগত সমস্যা যাবে। শরীরটা খারাপটা কিন্তু হচ্ছে ওই জন্য নয়, ও প্রচণ্ড পুরো ডিপ্রেসড হয়ে রয়েছে। আপনি যদি একটু খেয়াল করবেন ভাইয়ের দেখবেন পেটের সমস্যা দেখা যাবে, হ্যাঁ, ঘুম সঠিকভাবে তো হবে না, প্রচণ্ড টেনশন চাপ থাকবে, যে কোনো বিষয়কে সবাইকে যে শেয়ার করলে যে শান্তির বিষয়টা আসে সেই বিষয়টা ওর মধ্যে খুব কমে গেছে, ও একটু একাকিত্ব থাকতে ভালোবাসছে, এই বিষয়গুলো কিন্তু থাকছে। ছোট বয়স, অল্প বয়স, কিন্তু এখন থেকে এই বিষয়কে না একটু গুছিয়ে নিতে হবে। যদি গুছিয়ে নেওয়া যায়, এই ছেলের মধ্যে তো ট্যালেন্ট রয়েছে, হ্যাঁ যথেষ্ট ভালো চার্ট, ট্যালেন্টেড চার্ট, সামান্য কিছু প্রতিকার প্রয়োজন আপনি যোগাযোগ করুন, তখন অনেক সামান্য হবে। প্রতিকারে দেখবেন ওর ডেভেলপমেন্টটা এত সুন্দর হবে, ওর গ্রোয়িংটা খুব ভালো হবে, গ্রোথটা মানে যেগুলো আমাদের ঘাটতি রয়েছে সেই জায়গা থেকে অবশ্যই বেরিয়ে আসবে। আমাদের খারাপ কেন যায় সেটাকে আমাদের মাথায় রাখতে হবে, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা কিন্তু ঘুমের সমস্যা। দেখুন দিদি যেটা বলার, ঘুমের সমস্যাকে আমরা অনেক সময় কিন্তু হাসি ভেবে উড়িয়ে দিই, ঘুম হচ্ছে না, হচ্ছে না, সাধারণ ব্যাপার, ঠিকমতো ঘুমা দেখবেন। দেখুন ঘুমটা এমন একটা জিনিস, যতক্ষণ না আপনার শারীরিক এবং মানসিক দুটো ভালো থাকবে ততক্ষণ কিন্তু আপনার ঘুম হবে না সঠিকভাবে। এবং আপনি যদি খুব ডিপ্রেসড হয়ে থাকেন বা চিন্তাশীল হয়ে থাকেন, আপনার কিন্তু ঘুমের সমস্যা দেখা দিতে পারে। তার জন্য দেখবেন বিশেষ করে আমি জন্মছকগতভাবে আমি দুটো পয়েন্টস বলবো, সেটা হচ্ছে কি আপনাকে দেখতে হবে আপনার দশা কি যাচ্ছে। প্রথমত দশা যদি আপনার ক্ষেত্রে বিশেষ করে চন্দ্রের মহাদশা পাশ করে, সাধারণত অনেক ক্ষেত্রে দেখা গেছে যেহেতু চন্দ্র আমাদের মনকে নির্দেশ ঘটায়, চন্দ্র আমাদের দেহের ওয়াটার ব্যালেন্সকে নির্দেশ ঘটায়, চন্দ্র হচ্ছে আমাদের মাতৃভাব কারক গ্রহ, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে যদি কারো চন্দ্রের মহাদশা যায় বা দেখা যায় কারো ক্ষেত্রে মঙ্গলের মহাদশা পাশ করছে বা কারো ক্ষেত্রে রাহুর মহাদশা পাশ করছে, আবার অনেকের ক্ষেত্রে শনির মহাদশা পাশ করছে, তাহলে কিন্তু অনেক সময় ঘুমের ডিস্টার্ব আসতে পারে। যদি দেখতে পাওয়া যায় ভাব চার্টে, মানে লগ্ন চার্ট নয়, ভাব চার্টটাকে আপনি ভালো করে একটু খেয়াল করবেন, সেখানে চন্দ্র কিছুভাবে যদি রাহু কেতু যুক্ত
হয়ে থাকে বা চন্দ্র যদি ষষ্ঠ ভাবাপন্ন হয়, বিশেষ করে ষষ্ঠ ভাবাপন্ন, অষ্টম দ্বাদশটা বাদ দিন, যদি চন্দ্র ভাবচাটে ষষ্ঠ ভাবাপন্ন হয়ে থাকে এবং সেই চন্দ্র বিশেষ করে যদি দ্বিতীয় পতি এবং তৃতীয় পতির সঙ্গে সংযুক্তিকরণ হয়, সেই সমস্ত ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনটা প্রচণ্ড পরিমাণে থাকে। এবার এই ডিপ্রেশনটা অনেকগুলো কারণ হতে পারে, সেটাকে আপনাকে দেখে নিতে হবে। যারা আজকে বলেছেন বেশিরভাগ ক্ষেত্রে কিছু সিনিয়র ব্যক্তি রয়েছেন, সিনিয়র ব্যক্তির ক্ষেত্রে কোনো পারিবারিক সমস্যা হতে পারে, সেটাকে আপনার দেখতে হবে যে আপনার দশা অন্তর্দশা কি বলছে, কোন সমস্যার জন্য আপনার ঘুমটা হচ্ছে না। যে কোনো পার্টিকুলার তার সমস্যা থাকতে মানসিক টেনশন বা চাপ থাকবে, তবেই আপনার কিন্তু ঘুমের জায়গাটা ডিস্টার্ব হতে পারে। তাহলে এই প্রবলেমটাকে আপনাকে সলভ করতে গেলে প্রথম যেটা প্রয়োজন, আপনার দশাকে দেখা, আপনার সম্পূর্ণ চক্র মতে গ্রহের কম্বিনেশনগুলোকে দেখা, তবেই কিন্তু তার সঠিক যদি প্রতিকার প্রতিবিধান ব্যালেন্স করা যায়, তবেই কিন্তু ঘুমটা ভালো হবে, অর্থাৎ মানসিক স্যাটিসফ্যাকশন। এখান থেকে সফিউকুল যিনি ছিলেন দাদা, উনি তারকেশ্বর থেকে, উনি আমাকে বলছেন কিছু যদি পয়েন্টস বলে দেন। দেখুন, আপনি তো মুসলিম ধর্মে, তো সেক্ষেত্রে আপনি আপনার আরাধ্য যিনি রয়েছেন, উপরওয়ালা রয়েছেন, তাকে স্মরণ করুন, তাকে স্মরণ করে আপনি ঘুমাতে যান। এবং যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন, তারা যদি বিশেষ করে একটি গীতা, আপনারা যদি হিন্দু ধর্মের হয়ে থাকেন, বিশেষ করে যদি আপনি গীতাকে মাথায় নিয়ে শুতে পারেন, অর্থাৎ আপনার যেখানে বালিশ রয়েছেন ছোট্ট একটা গীতা মাথায় নিয়ে আপনি শোবেন, এবং কৃষ্ণের একটা বিখ্যাত মন্ত্র, সেটা অনেকেই জানেন, কৃষ্ণায় বাসুদেবায় হরে প্রণমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দাওই নমো নমঃ, এই মন্ত্রটা আপনি বলে শুন। এবং সেই সঙ্গে হচ্ছে আপনার যখন ঘুম আসছে না, আপনি কোনো কিছু জব করতে থাকুন, অর্থাৎ বিশেষ করে আপনার যে আরাধ্য দেবী বা দেবতা হতে পারেন, তাকে আপনি যদি প্রত্যেক দিন স্মরণ করে আপনি যখন ঘুম আসছে না, আপনি তার নামটা স্মরণ করুন, করতে করতে আপনি ঘুমিয়ে পড়ুন। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে মানসিক টেনশন বা চাপ, ঘুম না আসার প্রধান কারণটাই হচ্ছে আপনি হচ্ছেন কোনো মানসিক চাপ বা চিন্তার মধ্যে রয়েছেন। যদি সেই মানসিক টেনশন বা চাপটা থাকে, দরকার পড়লে আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিতে পারেন। দেখুন, মেডিসিন তো দিলে ঘুম হবেই, আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এটা ন্যাচারাল নয়। আমরা ডাক্তারবাবুকে গেলাম, ডাক্তারবাবু ঘুমের সমস্যা হচ্ছে, একদম যদি প্রবলেম হয় অবশ্যই ডাক্তার দেখাবেন, আমি সেটা বলছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ন্যাচারাল ঘুমটা হচ্ছে আমাদের বডির ইমিউনিটিকে তৈরি করতে পারে এবং রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়াতে পারে। তাই যাদের ক্ষেত্রে ঘুমের সমস্যা হচ্ছে, আগে দেখুন আপনার ঘুমটা কেন প্রবলেম হচ্ছে, আপনার দশা কি যাচ্ছে, আপনার মধ্যে কোনো ডিপ্রেশন রয়েছে কিনা, কোনো চিন্তা রয়েছে কিনা, এমন কোনো টেনশন চাপ নিয়ে আপনি যদি থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি ভালো কোনো আপনার অ্যাস্ট্রোলজারের কাউন্সিলিং গ্রহণ করুন। যদি সেরকমও যদি না মনে হয়, দরকার পড়লে আপনি কোনো যদি এরকম বিশেষজ্ঞরা রয়েছেন মানসিক যারা দিক থেকে যারা বিশেষজ্ঞ বা কাউন্সিলিং করেন, তাকে আপনি পার্সোনালভাবে দেখাতে পারেন বা ভালো কোনো ডাক্তারের পরামর্শও নিতে পারেন। তারপরে যদি না হয়, তারপরে তো আমরা রয়েছে অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে। দেখুন, ঘুমের সমস্যাটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। যারা প্রশ্নটা করেছেন, বিশেষ করে আমি দেখেছি তাদের চন্দ্র প্রচণ্ড প্রবলেম, দশা অন্তর্দশাগতভাবে বা সম্পূর্ণ চক্র মতে বা ভাব চার্টে যে পয়েন্টসগুলোকে বললাম, সেগুলোকে যদি একটু রেকটিফাই করা যায় এবং আমি যে টিপসগুলোকে বললাম সেগুলোকে যদি একটুখানি করতে পারেন এবং মানসিক উদ্বেগ, চাপ এবং টেনশনকে যদি আপনি দূরে রাখতে পারেন, কারণ সমস্যা ব্যতীত মানুষ হয় না। যতদিন আপনি বেঁচে থাকবেন, সমস্যা কিন্তু আপনার থাকবে, সমস্যাকে নিয়েই কিন্তু আমাদের চলতে হবে। প্রত্যেকটা মানুষেরই সমস্যা রয়েছে, শুধু আপনার সমস্যা নয়, এটাকে ভাবতে হবে আপনাকে, এবং তার রাস্তা নিশ্চয়ই রয়েছেন। ঈশ্বর একটা কথা বলেছেন যে একটা রাত্রিবেলা যেখানে পাখি গাছের মধ্যে যখন ঘুমায়, সে কিন্তু গাছ থেকে পড়ে যায় না, অর্থাৎ মহান ঈশ্বর তাকে কিন্তু সেইভাবেই তৈরি করেছেন। তাহলে আমরা কি করি, আমরা আগামী দিন কি হবে তাই নিয়ে কিন্তু ভেবে মরি সারাদিন, যে আমাদের আজকে আমরা আজকের দিনটাকে এনজয় করতে পারি না। আমরা আজকের দিনটাকে যদি এনজয় করতে পারি, তাহলে দেখবেন পরের দিনে ঈশ্বর যেরকম আজকের দিনটাও কাটিয়ে দিয়েছেন, ঈশ্বর আমাদের পরের দিনটাও ঠিক কাটিয়ে দেবেন। একদম আমাদের সময় এসে আমি বিদায় নেবো। অবশ্য আমি বলে দিচ্ছি একটু দাদাকে কোথায় পাবেন। সোমবারে শ্যামবাজারে পাচ্ছেন বিকেল 4টে থেকে 8টা, রবিবার এবং মঙ্গলবারে গড়িয়াতে পাচ্ছেন নাকতলা, এবং প্রথম উইকে কিন্তু শেষ সপ্তাহ এবং প্রথম উইকের বুধবারে পাচ্ছেন দুর্গাপুর ও বর্ধমানে পাচ্ছেন, বৃহস্পতিবার নৈহাটিতে পাচ্ছেন 7:30 থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন, ব্যারাকপুরে 5টা থেকে 7টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন, শুক্রবারে পশ্চিম মেদিনীপুরে 12টা থেকে 4টের মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং শনিবারে হাওড়াতে পাচ্ছেন, হাওড়া বালিতে 2টো থেকে 8টার মধ্যে পাচ্ছেন, এবং শিলিগুড়িতেও আপনারা প্রত্যেক মাসের 8 তারিখ থেকে 14 তারিখের মধ্যে পাচ্ছেন, সেবক মোড়ে পাচ্ছেন রত্নভান্ডার জুয়েলার্সে, এবং শিলিগুড়িতে 15 থেকে 19 তারিখের মধ্যে পাচ্ছেন আপনারা সিটি সেন্টারে রত্নভান্ডার জুয়েলার্সে পাচ্ছেন প্রতি মাসে। বুকিং নাম্বারটা বলে দিচ্ছি 9831707058 এবং আরেকটি নাম্বার 9874207060। এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। একদম আমাদের সময় শেষ। আচ্ছা, যাওয়ার আগে দিদি একটা জিনিস একটু বলে দিই, ঘুমের সমস্যা নিয়ে জাস্ট একটা ছোট্ট পার্ট।
দেখবেন সম্পূর্ণ চক্রমের আরেকটা পার্ট রয়েছেন সংকল্প চক্রম, যেটা D25 বলা হয়। সেখানে যদি বুধ বৃহস্পতি কিছুভাবে জলরাশিতে থাকে, এটা আমি মনে পড়লে আমি বলে দিলাম, সংকল্প চক্র যাতে করা রয়েছে D25, সেখানে বুধ বৃহস্পতি যদি জলরাশির মধ্যে অবস্থান করে তাদের কিন্তু খুব ঘুমের সমস্যা হয়। তাই আমি তার রেমেডিয়াল গাইডলাইনগুলো বলে দিচ্ছি, যদি পারেন সেগুলোকে যদি একটু ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন। ঠিক আছে, আমাদের পরবর্তী লাইভ অনুষ্ঠান আবার ফিরে আসছি। সকলে ভালো থাকবেন। নমস্কার, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। সমস্যা হোক যতই জটিল,